সেই দিন আমাদের হাতে পেন ছিল, আমাদের হাতে কোনো লাঠি ছিল না, মাথায় কিন্তু হেলমেট আমাদের ছিল না। কাদের ছিল? পুলিশদের ছিল হেলমেট। লাঠি কার হাতে ছিল? তাদের হাতে ছিল। কাঁদানে গ্যাস কারা নিয়ে এসেছিল? তাদের হাতে ছিল। আমরা কিন্তু নিরস্ত্র ছিলাম। এখন যদি তাদের মনে হয় যে আমরা নিরস্ত্র থেকে আমরা পেন, ব্যাগ, ওই খাতা দিয়ে তাদেরকে মেরেছি, ওই সশস্ত্র যারা বা সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাহলে তো আমাদের কিছু বলার নেই। কারা মার খেয়েছে সেদিন এবং কারা মেরেছে সেদিন, কারা নির্বিচারে লাঠিচার্জ করেছে এবং কারা সেই লাঠির আঘাতে কারোর মাথা ফেটেছে, কারোর পা ভেঙে গেছে, কারোর কোমরে এত জোর আঘাত হয়েছে যে সে উঠেও দাঁড়াতে পারেনি হয়তো বেশ কিছুক্ষণ বা বেশ কয়েক ঘন্টা। মেয়র ফিরহাদ হাকিম বলছেন যে এভাবে আন্দোলন করলে সুপ্রিম কোর্টের তো রায় বদলাবে না, তাই আপনারা যেটা করছেন সেটা সম্পূর্ণ নাটক করছে। যে আমরা এখানে এসে দিনের পর দিন এইভাবে, আপনারাও দেখছেন রাস্তায় কিভাবে পড়ে রয়েছি, এইভাবে পড়ে থেকে এখানে নাটক করার বা এইভাবে মানে দিন কাটানোর ইচ্ছা আমাদেরও নেই। আমাদের সকলের পরিবার আছে, পরিজন আছে, সন্তান আছে বাড়িতে, তা তাদের সাথে সময় না কাটিয়ে আমরা এখানে ইচ্ছাকৃতভাবে তো নাটক করতে আসি না। যোগ্য মানে সৎ হয়েও আমাদের আজকে পথে বসতে হয়েছে। আপনাদের এই আন্দোলন আপনারা করছেন নিজেদের যোগ্য দাবি আদায়ের জন্য, এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি বলছেন যে এইভাবে আন্দোলন করে কিছু হবে, এইভাবে আন্দোলন করলে তো সুপ্রিম কোর্টের রায় বদলে যাবে না, তাই এটা পুরোপুরি একটা নাটক করছেন আপনারা। দেখুন, আমরা যা করছি, যেটা করেছি সম্পূর্ণভাবে একটা স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন। সেখানে নাটকের কোনো জায়গা নেই বা রঙ্গমঞ্চ স্থাপন করারও কোনো ইচ্ছা আমাদের নেই। আমাদের একটাই পরিষ্কার দাবি যে আমাদের যেহেতু নিজস্ব কোনো ফল্ট নয়, সম্পূর্ণ একটা সিস্টেম্যাটিক ফ্রডের আমরা শিকার, কাজেই আমাদেরকে আমাদের যে চাকরি সেই স্থানে সসম্মানে সুনিশ্চিত করতে হবে সরকারকে। এটাই আমাদের একমাত্র দাবি। এবং এই দাবি আদায় করতে গিয়ে বলুন, দাবি পূরণ করতে গিয়ে বলুন, যে পন্থা অবলম্বন করা দরকার, যেরমভাবে আন্দোলন করা দরকার আমরা সেটা করেছি। আমাদের তো এখানে সেইভাবে আমাদের কোনো ইচ্ছা বা সেইভাবে আমাদের কোনো অভিপ্সা নেই যে আমরা এখানে এসে দিনের পর দিন এইভাবে, আপনারাও দেখছেন রাস্তায় কিভাবে পড়ে রয়েছি, এইভাবে পড়ে থেকে এখানে নাটক করার বা এইভাবে মানে দিন কাটানোর ইচ্ছা আমাদেরও নেই। আমাদের সকলের পরিবার আছে, পরিজন আছে, সন্তান আছে বাড়িতে, তা তাদের সাথে সময় না কাটিয়ে আমরা এখানে ইচ্ছাকৃতভাবে তো নাটক করতে আসি না। আমাদের সেই ইচ্ছাও নেই। বিষয় হলো যে পুলিশের যে অত্যাচার আমরা দেখলাম ওই বিকাশ ভবন ঘেরাও অভিযানের দিনকে, এবং তারপরে পুলিশ আজকে যেটা আমরা জানতে পারছি যে আপনাদের ওপরই অভিযোগ আনছে, এর আগেও এনেছিল প্রেস কনফারেন্স করে, এখন বলছে যে আপনারা পুলিশের মারধর করেছেন এবং সরকারি সম্পত্তি ধ্বংস করেছেন, সেই কারণে আপনাদেরও 5 জনকে তলব করেছে। হ্যাঁ, দেখুন, যেদিনকার কথা বলা হচ্ছে সেদিনকার আন্দোলনের সূত্র ধরেই বলেছি কথাটা, যে আন্দোলন আমরা করেছিলাম সেই আন্দোলনের পিছনে কিন্তু দাবি একটাই, এবং সেই আন্দোলন ছিল একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। এবং আন্দোলন ছাড়া এই মুহূর্তে আমাদের হাতে আর সত্যি কথা, আমি বলছি যে পুলিশ বলছে যে আপনারা পুলিশকে মারধর করেছেন। না, পুলিশকে মারধর করেছি, পুলিশ কিভাবে আমাদের মারধর করেছে সেই দৃশ্য গোটা রাজ্যবাসী দেখেছে তথা দেশবাসীও দেখেছে এবং দেখছেও। বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ডিজিটাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া যাই বলুন না কেন, সবাই সেই দৃশ্য কিন্তু পরিষ্কারভাবে তারাই দেখেছে যে কারা মার খেয়েছে সেদিন এবং কারা মেরেছে সেদিন, কারা নির্বিচারে লাঠিচার্জ করেছে এবং কারা সেই লাঠির আঘাতে কারোর মাথা ফেটেছে, কারোর পা ভেঙে গেছে, কারোর কোমরে এত জোর আঘাত হয়েছে যে সে উঠেও দাঁড়াতে পারেনি হয়তো বেশ কিছুক্ষণ বা বেশ কয়েক ঘন্টা। এবং এরকমও হয়েছে যে তারা অ্যাম্বুলেন্সও পায়নি, সেরকমভাবে কোনো পরিষেবাও তাদেরকে দেওয়া হয়নি যে সঠিকভাবে তারা পরিষেবা পাবে বা সঠিকভাবে চিকিৎসার জায়গায় পৌঁছাতে পারবে, সেই সুযোগটুকুও তাদের করা হয়নি। এইভাবে আমাদের অসহযোগিতা করা হয়েছে। কাজেই আমরা পুলিশকে আহত করেছি, তার যা যা প্রমাণ রয়েছে যদি থেকে থাকে তার চেয়ে অনেক বেশি প্রমাণ এটাই রয়েছে বা এটাই প্রমাণিত হয় যে ওনারা আমাদের ওপর কীভাবে অত্যাচার করেছেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ওনারা কীভাবে বলপ্রয়োগ করেছেন, এবং অনেকেই বলপ্রয়োগের মাধ্যমেও আমাদের আন্দোলনকে দমানোর চেষ্টা হতে পারে। এবং এই বলপ্রয়োগকেও অনেকে, এই বলপ্রয়োগ হচ্ছে সেটাকেও অনেকে নাটক বলবে যে আমরা বলপ্রয়োগ পাওয়ার জন্য হয়তো নাটক করছি, সেটাও নাটকের একটা অংশ, এটাও হয়তো অনেকে বলবেন, ওই অভিযোগ দেবেন আমাদেরকে। কিন্তু মাথা কাদের ফেটেছে, পা কাদের ভেঙেছে, কোমরে কাদের আঘাত লেগেছে, এটা সকলে দেখেছে। মেয়র ফিরহাদ হাকিম বলছেন যে এভাবে আন্দোলন করলে সুপ্রিম কোর্টের তো রায় বদলাবে না, তাই আপনারা যেটা করছেন সেটা সম্পূর্ণ নাটক করছে।
কি বলবো, উনি তো সবাই মানে সবাই সবটাই জানে কোনটা নাটক আর কোনটা কি। আমরা এখানে কি কেউ ইচ্ছে করে বসে আছি? সুদূর আলিপুরদুয়ার থেকে এসছি ছোট বাচ্চা রেখে, ওনার কি এটা নাটক মনে হচ্ছে? এই নিয়ে 3-4 বার এলাম। চুরি করলো কে আর ফল ভোগ করছি কারা? সবাই জানে, সবাই সবটা জানে। ওনার যদি এটা নাটক মনে হয় এখন তো কিছু বলার নেই। আমরা এই রাস্তায় ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে বসে আছি, নাটক মনে হচ্ছে ওনার? আমাদের হকের চাকরি ফেরত পাওয়ার ন্যায্য দাবিতে এখানে বসে আছি, পুলিশের মার খাচ্ছি আমরা। এটা তো নাটকের কিছু নেই। পুলিশ এখন বলছে যে এখানে নাকি সেদিনকে একজন অন্তঃসত্ত্বা কর্মী বিকাশ ভবনের ভেতরে আটকে ছিল এবং তাকে আপনারা বেরোতে দেননি এবং তার জন্য নাকি তিনি বাড়ি যাওয়ার জন্য বারংবার বলছেন, কিন্তু তাকে আপনারা বেরোতে দিচ্ছিলেন না। এটা একদমই পুরোটাই মিথ্যে কথা। এখানে আমাদের যারা আরও ম্যাডাম স্যাররা ছিলেন তারা ওই ম্যাডামকে বারবার করে অনুরোধ করছেন যে ম্যাডাম আপনি আসুন, আপনাকে আমরা সেফলি গাড়িতে উঠিয়ে দিচ্ছি। উনি বেরোতে চাননি। আর আরেকটা কথা বলি, এই যে পিরিয়ডটা আমরা যাচ্ছি গত 1 বছর থেকে, আমাদেরও অনেক ম্যাডামরা এরকম প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এই 1 বছর থেকে তারা কীরকম টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে এটাই বলার। আর উনি যে ম্যাডামের কথা বলা হচ্ছে এটা পুরোটাই মানে মিথ্যে কথা বলা হচ্ছে, সেটা আমাদের কালকে প্রেস দিয়ে বলাও হয়েছে। চিন্ময় স্যাররা পুরো বিষয়টা ক্লিয়ার করে দিয়েছিলেন। তিনি অন্তঃসত্ত্বা একজন ছিলেন, আমাদের মধ্যে অন্তঃসত্ত্বা কিন্তু হাজার হাজার ম্যাডাম আছে। তাদের খোঁজ খবর কি কেউ নিয়েছে? অনেকে এই রকম মানসিক যন্ত্রণা থেকে, কেউ আমারই বান্ধবী আছে, সে 9 মান্থ প্রেগনেন্ট। সে মানে তার সত্যি কথা বলতে মানে এতটাই বাজে সিচুয়েশন হয়ে গেছিলো, মানে সে ডেলিভারির সময় দুর্ভাগ্যবশত তার বাচ্চাটা মারাও গেছে। সে খবরটা কি নিয়েছিল? তাদের কাছে এইগুলো নাটক মনে হয়। আর কিছু বলার নেই আমাদের। পুলিশ বলছে যে এখন আপনাদের মধ্যে 5 জনকে তলব করেছে বিধাননগর থানা থেকে এবং তারা বলছে যে আপনারা মারধর করেছেন, মানে আপনাদের পক্ষ থেকে পুলিশকে মারা হয়েছে এবং যে সরকারি সম্পত্তি আপনারা ধ্বংস করেছেন সেটার অভিযোগ দিচ্ছে এখন আপনাদের। প্রেস তো ছিলই, প্রেসে ফুটেজ তো আছেই, সবার কাছেও আছে। যারা বলেছেন তাদের কাছেও আছে, আমাদের কাছেও আছে, সবার কাছে, আপনাদের কাছেও আছে নিশ্চয়ই। আমাদের হাতে, আমরা তো শিক্ষক, আমাদের হাতে কি থাকবে? বড়জোর একটা পেন থাকবে, খাতা থাকবে, বই থাকবে। সেই দিন আপনাদের প্রেস মিডিয়ার লোকজনকেও তো আপনাদের কাছেও নিশ্চয়ই ফুটেজ আছে, আপনারাও দেখতে পেয়েছেন। আমরা কিন্তু নিরস্ত্র ছিলাম, আমরা এখানে অবস্থান বিক্ষোভ করেছিলাম। আমাদের সেটা কিন্তু পূর্ব ঘোষিত ছিল অবস্থান বিক্ষোভটা। আমরা কিন্তু শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভটা আমরা করেছিলাম। সেই দিন আমাদের হাতে পেন ছিল, আমাদের হাতে কোনো লাঠি ছিল না, মাথায় কিন্তু হেলমেট আমাদের ছিল না। কাদের ছিল? পুলিশদের ছিল হেলমেট। লাঠি কার হাতে ছিল? তাদের হাতে ছিল। কাঁদানে গ্যাস কারা নিয়ে এসেছিল? তাদের হাতে ছিল। আমরা কিন্তু নিরস্ত্র ছিলাম। এখন যদি তাদের মনে হয় যে আমরা নিরস্ত্র থেকে আমরা পেন, ব্যাগ, ওই খাতা দিয়ে তাদেরকে মেরেছি, ওই সশস্ত্র দ্বারা বা সরকারি সম্পত্তি নষ্ট করেছি, তাহলে তো আমাদের কিছু বলার নেই। আমি বলছি এই যে তারা বলছে গেটটা ভাঙার কথা, সেখানে 5 জনকে তারা অভিযুক্তভাবে তলব করেছে, সেখানে তো আরও অনেকে ছিল, তাহলে এই 5 জনকে তারা কীভাবে বাছাই করলো? এটাও তো একটা প্রশ্ন। গেট দেখুন, গেট একতরফা কখনোই ভাঙা হয়নি। তারাও ছিলেন, আমাদের লোকরাও ছিলেন। হ্যাঁ, আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করতে চেয়েছিলাম। আমাদের একটাই দাবি ছিল যে আমাদের কথাগুলো শোনা হোক। বিগত 1টা বছর ধরে, সেই 2024 সাল থেকে কিন্তু আমরা এই লড়াইটা, এপ্রিল মাস 22শে এপ্রিল আমাদের হাইকোর্টে থেকে যেটা আমাদের ক্যান্সেল হয়ে গেল প্যানেল, তারপর থেকে কিন্তু আমরা সেই লড়াইটা লড়ছি। বারবার আমরা এইদিকে যাচ্ছি, এসএসসি অফিসে যাচ্ছি, আমরা শিক্ষামন্ত্রীর কাছে তার সঙ্গে দেখা করার চেষ্টা করছি, কেউ কিন্তু আমাদের সাড়া দিচ্ছে না। আমরা বারবার চাইছিলাম যে সরকার আমাদের সঙ্গে আসুক, আমাদের সঙ্গে কথা বলুক। আমরা এক একজন ম্যাডাম হোক, স্যার হোক, আমরা কিন্তু বিগত 6 থেকে 7 বছর আমরা কিন্তু সসম্মানে চাকরিটা করে এসেছিলাম। আমাদের একটাই দাবি কি ছিল যে আমরা সসম্মানে 7-8 বছর যেখানে আমরা চাকরি করেছি সেখানে যেন আমরা সসম্মানে পুনর্বহাল থাকি। সবচেয়ে খারাপ কোথায় লাগে জানেন তো? মানে আমরা যোগ্যতার পরীক্ষা দিয়েও আজ পর্যন্ত 2016-র এসএলএসটি, আপনারা জানবেন কি জানবেন না, অন্যান্য এসএলএসটিতে কিন্তু পুলিশি ভেরিফিকেশন হয়নি, আমাদের সেটাও হয়েছে। আমাদের মেডিকেল টেস্ট হয়েছে, মেডিকেল ভেরিফিকেশনের হয়েছে, যেগুলো কিন্তু এসএসসি পরীক্ষায় কিন্তু, অন্যান্য এসএসসি পরীক্ষায় কিন্তু হয়নি, কিন্তু প্যানেলে হয়নি। এই 2016-র কিন্তু এসএসসির প্যানেলে হয়েছে।
সেই সমস্ত পরীক্ষায় কিন্তু আমরা উত্তীর্ণ হয়ে 5 থেকে 6 বছর, কেউ 7 বছর কিন্তু আমরা শিক্ষকতার পেশাটা কিন্তু আমরা কন্টিনিউ করছিলাম। তারপরে হঠাৎ করে আমাদের ওপরে এলিগেশন এনে দিল। সিবিআই তো ছিল, সিবিআই তো তদন্ত করে বের করেছিল, সেখানে তো আমাদের কোনো নাম নেই। আমাদের কাছে আমাদের ওয়েমার আছে, আমাদের সার্টিফিকেট আছে, আমাদের টেন্টেড বলুন, যেখানে যাদের নাম আছে সেখানে কোথাও কিন্তু স্বয়ং সিজিআইও কিন্তু আমাদের নাম আমাদের ডিরেক্টলি কিন্তু আমাদের স্পেসিফাই করতে পারেনি, সেই জন্য নট স্পেসিফিক্যালি ফাউন্ড কিন্তু এই ওয়ার্ডটা লাগিয়েছে। আমাদের কাছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমাদের কথা কেন শোনা হলো না, এটাই আমাদের প্রশ্ন। আমরা হকের চাকরি, আমরা সৎ হয়ে, আমরা নিজের মানে কাল ঘাম ছুটিয়ে যেটা একটা সরকারি পরীক্ষা পেতে স্বাভাবিক, সবাই কিন্তু আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির থেকে এসেছি। আমাদের স্বপ্ন কি থাকে যে টিচিংয়ের মতো একটা নোবেল প্রফেশন, স্বাভাবিকভাবে সবাই আসতে চায়, আমাদের মতো যারা আছে তারা আসতে চায়। তাহলে আমরা সেইভাবেই দীর্ঘ লাস্ট আমাদের পরীক্ষা হয়েছিল আমার যতদূর মনে পড়ে 2011, আমাদের আগে 2011 এসএসসি হয়েছিল, আমরা দিয়েছিলাম 12 পরীক্ষা হয়েছিল, আমরা 2016। তাহলে দীর্ঘ 4 বছর এসএসসি বন্ধ ছিল। তারপরে 4 বছরের চাকরির সারা দিন মানে হাহাকার, সেই 4টা বছর আমরা কিন্তু কোনো সুযোগ পাইনি। মানে যারা টিচিং প্রফেশনে আমরা যেতে চাই, আমরা কিন্তু চাতকের মতো বসেছিলাম এই দীর্ঘ 4 বছর। তারপর গিয়ে সেই মানে দিন রাত এক করে এক একজন কিন্তু আমরা এই কষ্ট করে এই হকের চাকরিটা 2016-তে আমরা পরীক্ষাটা দিয়েছিলাম। আমাদের প্যানেলটা বেরিয়েছিল কিন্তু 2018-তে। তারপরে প্রসেসিং হয়ে 2019-এ আমরা জয়েন করা শুরু করলাম। আমাদের লড়াইটা কিন্তু মানে খুবই কঠিন ছিল, দীর্ঘ কঠিন লড়াই। তারপরে দেখেছেন 2016-র পরে আজকে দীর্ঘ 2025, প্রায় 10 বছর কোনো এসএসসি নেই, বুঝতেই পারছেন। তাহলে সেই মুহূর্তে 4টা বছর আমরা মানে কোনো দিকে না তাকিয়ে আমরা সেই যেটা সবারই স্বপ্ন থাকে, নিজের পায়ে দাঁড়াবো, একটা শিক্ষা মানে শিক্ষক শিক্ষিকার মতো একটা নোবেল প্রফেশনে আসব, যে আমরা যে শিক্ষাটায় শিক্ষিত হয়েছিলাম আমাদের দ্বারা যদি অন্যান্যরা শিক্ষিত হতে পারে, বাচ্চাগুলোকে যদি আমরা সেই সঠিক পথটা দেখাতে পারি। কিন্তু আজকে তো আমরা সত্যির মানে কি বলবো, আজকে এত খারাপ লাগে যে যোগ্য মানে সৎ হয়েও আমাদের আজকে পথে বসতে হয়েছে, আমাদের আর কিছু বলার নেই। এখন তো বলা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকেও যে আবার আপনাদের যোগ্যতা প্রমাণ করতে হবে, আবার হ্যাঁ এটা বলছি। আচ্ছা, দীর্ঘ 9 বছর আমরা 2016-তে পরীক্ষায় বসেছিলাম, তারপরে স্বাভাবিকভাবে দীর্ঘ 9 বছর আমরা 2016-তে পরীক্ষা দিলাম, আমরা 2019-এ জয়েন করলাম। 2019 থেকে কেউ 6 বছর, কেউ 6.5 বছর, কেউ 7 বছর চাকরিটা করছেন। স্বাভাবিকভাবে সবারই সংসার হয়েছে। আমাদের মতো যারা মহিলারা, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি কি চাই, আমরা চাই যে হ্যাঁ ঠিক আছে, নিজের পায়ে 5 বছর 6 বছর আমরা চাকরিটা করে নিয়েছি, আমাদের মাথা গোজার জন্য একটা ছাদ দরকার, তার জন্য সবারই একটা হোম লোন আছে, সবাই তাদের দাম্পত্য জীবনে এগিয়ে গেছে, কেউ বিয়ে করেছে, কারো বাচ্চা আছে। এখন আমাদের ফোকাসকে আমরা সংসার করছি, স্কুলটা চালিয়ে সে আমাদের দায়িত্ব, এখন কিন্তু আমাদের বাচ্চা মানুষ করার দায়িত্ব এখন আমাদের কাছে চলে আসছে। এবার দীর্ঘ 9 বছর পরে আমাদের পক্ষে কি সম্ভব সেই স্ট্রাগলটা দাও? এটা কি বাস্তবসম্মত? যারাই বলছে। আর সবচেয়ে বড় যেটা কথা, আমি যেখানে কোনো অন্যায় করিনি, যেখানে কোনো রকমভাবে দুর্নীতির সঙ্গে আমি যুক্ত নই, আমাকে কেউ প্রমাণও করতে পারেনি, সেম পরীক্ষায় আমি কেন বসবো? অন্যের দায়ে কেন আমি আমার নিজের ঘাড়ে নেব? কেন নেব? আমি তো সেই অন্যায়টা করিনি, তাহলে কেন আমি দায় নেব? আমি মরে যাব তবুও তার দায় আমি নিতে পারবো না, কারণ মনুষ্যত্ববোধটা আমার আছে। আমি একজন শিক্ষিকা, যেটা ন্যায় আমাকে ন্যায় বলতেই হবে, যেটা সত্যি সেটা সত্যি। তার জন্য শেষ বিন্দুটুকু পর্যন্ত লড়তে আমরা রাজি আছি। আমি বলছি যে ফিরহাদ হাকিম আরও একটা বিষয় বলেছেন যে আপনাদের এই আন্দোলনে নাকি এখানকার স্থানীয়দের অসুবিধা হচ্ছে, তাদের প্রবলেম হচ্ছে, তারা এর জন্য প্রতিবাদ করতে, যেই কারণে সব্যসাচী দত্ত সেদিনকে এখানে এসেছিল। আমি বলছি আপনারা কি দেখেছেন যে কোনো এখানকার স্থানীয় আপনাদের এই আন্দোলনে প্রতিবাদ করছে বা এর বিপক্ষে কিছু বলছে? আপনারা কি দেখতে পাচ্ছেন? আমরা তো এখানে কেউ দেখতে পাচ্ছি না, বরং আমাদের এই যে একজন বয়স্কা লোক
দুজন মহিলা আসলো, বলল হ্যাঁ আপনাদের এই মানে সত্যের জন্য লড়ছেন, আপনারা ন্যায়ের জন্য লড়ছেন, আপনাদের সেলুট, আপনাদের পাশে সবসময় আছে। তারা কিন্তু আমাদের খাওয়া দিয়ে গেল। সত্যি তারা কিন্তু বয়স্ক লোক, তারা হয়তো আমাদের ভেতরে সেই যন্ত্রণাটা বুঝেছে, ওই জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছে।